মিডিয়ার লোকদেরকে তো এইভাবে বলতে হয়। হাত জোর করে অনুরোধ করছি আপনারা এক দিন যান না রতুয়া হাসপাতালে। 70 বছর 7 মাস 7 দিন হয়ে গেলে অনেক সময় অনেক মানুষ ভুল বকার ঝোঁকটা চলে আসে। কোনো মানুষের একজনের নাম পরিবারে যদি থাকে, তাহলে বাকিদের নাম ভোটার লিস্টে উঠবেই। হিটলার হামেশাই একটা কথা বলতেন, মানুষকে যদি বিপদে রাখা যায় তাহলে মানুষ নিজে বাঁচতে ব্যস্ত থাকবে, আশপাশে কি ঘটছে কোনো প্রশ্ন তার মনে আসবে না। এখন এই সরকার, এই দল আসলে মানুষের মগজ চুরি করতে চাইছে। যার মানে কোনটা সঠিক? যারা চাকরি দিয়েছিল সেই কথাটা সঠিক, না বেকার ভাতা দিচ্ছে যতটা সেটা সঠিক? তাদেরকে ঠিক করতে হবে। সুপ্রিয় দর্শক, আজহার টকসে আপনাদের স্বাগতম জানাই। আমি বর্তমানে রয়েছি আমাদের রতুয়া 48 বিধানসভার একেবারে প্রাণকেন্দ্র বাহারা। রতুয়ার মানুষের মেজর সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা করব বামফ্রন্ট মনোনীত প্রার্থী বা সিপিআইএমের মনোনীত প্রার্থী আমাদের জোহর আলম সাহেবের সাথে। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, রতুয়ার মানুষের মেজর সমস্যা গঙ্গা নদীর নদী ভাঙন কবলিত এলাকার মানুষ অস্থায়ীভাবে শিবির করে কোনো এক জায়গাতে আশ্রয় নেওয়া, রতুয়ার মানুষের শিক্ষা ব্যবস্থা, এসব নিয়ে মানুষের ভীষণ বড় ধরনের ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছেন জনসাধারণ। রতুয়ার মানুষের এই যে সমস্যা, এই সমস্যা নিয়ে খুঁটিনাটি আলোচনা হবে আজকের এই পডকাস্টে। সর্বোপরি বিগত বহু বছরের বিজয়ী প্রার্থী তথা সম্মানীয় সমর মুখার্জি মহাশয় এবারের কিন্তু এই যে নির্বাচনে টিএমসি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ওনার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সিপিআইএমের মনোনীত প্রার্থী জোহর আলম সাহেব, কংগ্রেসের মনোনীত প্রার্থী মোত্তাকিন আলম সাহেব এবং বিজেপির অভিষেক সিংহানিয়া সাহেব। আমি আজকে পেয়েছি বামফ্রন্ট মনোনীত প্রার্থী জোহর আলম সাহেবকে। সর্বপ্রথমে জানাই জোহর আলম সাহেব, আপনাকে স্বাগতম আমার এই আজহার টকসে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আপনি তো ভীষণ ব্যস্ত এখন, এত ব্যস্ততার মাঝেও আমার ডাকে সাড়া দিয়ে আপনি আমাকে সময় দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই আমি আপনার কাছে টু দ্য পয়েন্ট একেবারে চলে যাব। এই যে এই নির্বাচনে আপনি তো আপনার যে রতুয়া বিধানসভার এলাকা, সেই এলাকা তো খুবই ঘোরাঘুরি করছেন। মানুষের সাড়া কতটা পাচ্ছেন বা আপনার দৃষ্টিকোণ থেকে কী ভাবছেন বিষয়টা? জনগণের সাড়া প্রার্থীর মুখ দিয়ে প্রার্থী নিজের মতন করে বলবে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মিডিয়ার লোকেরা, সে সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো মিডিয়া, যদি সেই মিডিয়া যদি নিরপেক্ষ যদি হয়, সারা কতটা তারাই হয়তো ঠিক বলে দেবে। কিন্তু দুর্ভাগ্যের হলেও এই কথা সত্য যে সোশ্যাল মিডিয়াই হোক বা মিডিয়া হোক, কর্পোরেট জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার জন্য অনেক সময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন হয় না। আমি সর্বত্রই ঘুরে আমার যা অনুভূতি, আমি তখন খুব ছোট, ক্লাস 8-এর ছাত্র। আমার পরিবার যেহেতু সরাসরি বামপন্থী বা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত, তখনকার যুগের কিছু ঘটনা আমি কিন্তু তাদের কাছ থেকে শুনেছি। 77 সালে জরুরি অবস্থার সুফল এবং কুফলের প্রশ্ন যখন খুব বড় হয়ে যখন দেখা গিয়েছিল, দিল্লির মসনদ থেকে কংগ্রেসের অবসান হয়েছে, জনতা দল এসেছিল। আর তার মাত্র 3 মাস পরে যখন আমাদের রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয়, তখন কমরেড প্রমোদ দাশগুপ্ত, কমরেড জ্যোতি বসু এদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের রতুয়া বিধানসভা কেন্দ্রে 77 সালে
আমাদের প্রার্থী ছিলেন কমরেড মোহাম্মদ আলী। তখন আমাদের পার্টি অগুছালো অবস্থায়, কিন্তু ভেতরে কিন্তু শক্ত ভিত ছিল, আচ্ছা আচ্ছা। জনগণ কম। নেতৃত্বদের মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিলে বলবেন, তখন আমাদের পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব এখানকার লোকাল নেতৃত্বদের জিজ্ঞেস করেছিলেন, এই তোমার বুথে কেমন ভোট হয়েছে, তোমার বুথে কেমন ভোট হবে, কি হয়েছে, মানে ম্যান টু ম্যান ম্যান টু ম্যানটে যখন জিজ্ঞেস করেছিলেন, তো কোনো নেতা মাথা চুলকে চুলকে বলেছিল, আমার বুথে ভোট খুব ভালো হয়েছে, 60-62টা ভোট পাবো। তো কাউন্টিং যখন হলো, দেখা গেল ওই বুথে 423 জন মানুষ আমাদের ভোট দিয়েছে, বলেছিল 62, পেলাম 423। আচ্ছা। এটা উদাহরণটা দিলাম এই জন্য, যারা নেতা তারাও বুঝতে পারেনি যে পালা বদল কিভাবে হবে, হ্যাঁ। মানুষের মুড কোন দিকে যাবে, দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে এইবার ঘুরে ঘুরে যা মনে হয়েছে, অনেক বুথের অনেক নেতা বুঝতে পারবে না যে কতটা ভোট আমাদের পক্ষে আছে, ভোটটা কোন দিকে, তার মানে কতটা সাড়া পড়ার সম্ভাবনা আছে। যার জন্য স্বাভাবিকভাবে গোটা রাজ্যব্যাপী এবার একটা স্লোগান উঠেছে, বাংলা আমার বাংলা তোর, হ্যাঁ। ফিরে আসুক 77। ঠিক, ঠিক। 77 ফিরে আসার একটা সম্ভাবনা মানে একটা চরম প্রবণতা আছে। আছে। তার মানে সারা কতটা, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বললাম। ঠিক ঠিক ঠিক। আচ্ছা জোরবাবু, এই যে এবারের যে নির্বাচন, পুরো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের নিরিখে বলি, তো বামফ্রন্টের আসল এজেন্ডা কি? বামফ্রন্টের যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে কি শিক্ষা, তারপরে বন্যা কবলিত মানুষের যে বিষয়গুলো, তারপরে নারী শিক্ষা, নারী সুরক্ষা, এই বিষয়গুলো আপনারা কীরকমভাবে দেখছেন? যে যে সমস্যার কথা এখানে বলা হলো, সবগুলোই একটা জায়গায় পৌঁছানো যাবে আমাদের রাজ্য থেকে যদি তৃণমূলটাকে যদি তাড়ানো যায়, আর রাজ্যে বিজেপির যদি অনুপ্রবেশ, শব্দটা ব্যবহার, কারণ এখন বহু প্রচলিত শব্দ আর কি, ওদেরকে যদি রুখে দেওয়া যায় বিজেপিকে, আর তৃণমূলকে যদি তাড়ানো যায়, তাহলে যে যে সমস্যার কথা বলেছে, শিক্ষা, নারীদের সমস্যা, নারী সুরক্ষা, পুনর্বাসন, নারী সুরক্ষা, যা যা বলেছেন সবটার সুরাহা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে আপনি ঘুরছেন, মার্কেটে ঘুরছেন, আপনি একটা উদাহরণ দিয়ে বললেন যে আপনাদের এর গততে 77-এর গল্পে যে 60টার মতো ভোট পাবো বলেছিল, ভোটের সময় দেখা যাচ্ছে রেজাল্টের সময় যে 400 অ্যাবাভ ভোট পেয়েছে। তাহলে এবারও কি সেরকম হতে যাচ্ছে? এই বিষয়ে মানে আপনার ধারণাটা কীরকম? ছোট ইঙ্গিতটাই দিলাম যে এবার ইহাই হইতে যাচ্ছে, এবার এটাই হবে, মানে আপনারা এটাই হবে। আপনারা বুঝতে পারছেন যে পরিবর্তনের যে পালা বদলের যে পর্বটা, সেই পর্বটা অলরেডি একদম 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 সেই জায়গায়। আচ্ছা বাবু, আমি বর্তমানে যা রাজ্য সরকারের যে নিরিখে যদি বলা যায়, রাজ্য সরকার তো বিভিন্ন স্কিম আমাদের একদম গ্রাউন্ড রুট লেভেলের যারা মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্য কিন্তু নিয়ে এসে রেখেছে। যেরকম আপনার লক্ষ্মীর ভাণ্ডার, যুবকদের জন্য নতুন একটা স্কিম চালু হলো যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এই যে স্কিমগুলো, এই স্কিমগুলোর নিরিখে যদি বলা যায় যে টিএমসি কি আবার এগিয়ে যেতে পারে, না যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, না ডাউনে হয়ে যাবে? এই যে সামাজিক প্রকল্পগুলো যেগুলো সোশ্যাল বলা ওয়েলফেয়ার হচ্ছে, স্কিমগুলো যেগুলো, এখন তো দিদিমণি বলে দিচ্ছেন যে কোরআন শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, তবুও ওর প্রকল্প শেষ হবে না, মানে এই টাইপের কথাও যিনি বলছেন, তাদের উদ্দেশ্যে একটু আমি খেয়াল করিয়ে দিই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে খবর আছে কি না জানি না, একটু আরও গভীরে যান, পাবেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, কোনো একজন মা লক্ষ্মী ভাণ্ডারে 1000 থেকে এখন 1500 পাচ্ছে। ওর এক ছেলে কোনো জরুরি কাজে, ওই মা অসুস্থ আছে, হয়তো যাচ্ছে হাসপাতালে ওষুধ আনার জন্য, তাড়াহুড়ায় হয়তো হেলমেটটা নিতে ভুলে গেছে, ওই পুলিশ একটা ফাইন করে সেই টাকাটা পাঠিয়ে দিচ্ছে। 1000 টাকা ফাইন করছে, 1000 টাকা, 1100 টাকা, 1100 টাকা ফাইন করছে, 1100 টাকা ফাইন করছে। হ্যাঁ। তাহলে ওর ছেলে যদি মাসে যদি 2বার ফাইন যদি দেয়, তাহলে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়াটা খুব সহজ।
স্কুলের ছাত্রদের সাইকেল, যদিও বামফ্রন্টের সময় বুদ্ধদেব বাবুর সময়ে হয়েছিল, এখন সবাইকে দেওয়া হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী। হ্যাঁ, যারা পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে, আমি তো একটা সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, আমি সেই পোর্শনেও আসবো যে আপনি তো শিক্ষক ছিলেন বরাবর। দুর্ভাগ্য হলেও এই কথাটা বলতে আমার এতটুকু লাগছে না। বিশ্বাস করবেন, 4 চাকার গাড়িতে নিজের বাচ্চা ছেলেকে স্কুলে নিয়ে এসছে ওই নড়বড়ের নীল রঙের সেই সাইকেলটা নিয়ে যাওয়ার জন্য, আর সেটা 700-800 টাকায় গিয়ে বিক্রি করে দেওয়ার জন্য। মানুষের প্রবণতাটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। যার বাবা 4 চাকা গাড়ি চালাচ্ছে তার ছেলের জন্য সাইকেল দেওয়া, এটা কতটা সময়োপযোগী, যুগোপযোগী এবং কতটা সার্থক, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকেই। মানুষকে হাত পাতার অভ্যাসটা করতে চাইছে, মানুষকে হাত পাতার অভ্যাসটা করতে চাইছে। ওদের প্রতারণাটা কোন জায়গায়? এই যে বেকার ভাতা, ওই পরিসংখ্যানটা বের করছে না কেন? আমরা ওই অপেক্ষায় আছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা সময় তো বলেছেন যে আমার এই সময়কালের মধ্যে এতজনের চাকরি দিয়েছি। তাহলে এতজনের যদি চাকরি দিয়ে থাকেন, এইবার কেন বলছেন না এতজনকে আমি বেকার ভাতা দিচ্ছি? তাহলে চাকরি দেওয়া আর বেকার ভাতা দুটো যোগ করলে জনগণের চাইতে বেশি হয়ে যাবে। তার মানে কোনটা সঠিক? যারা চাকরি দিয়েছিল সেই কথাটা সঠিক, না বেকার ভাতা দিচ্ছে যতটা সেটা সঠিক? তাদেরকে ঠিক করতে হবে। মিথ্যার বেশাতি, মিথ্যা কথারও একটা সীমা থাকে। মানুষকে ঠকানো, ঠকানো শব্দটা কম বলা হয়। প্রতারণা করছে, প্রতারণা করছে, প্রতারণা করছে। আর এই প্রতারণার জবাব দেওয়ার জন্য মানুষ এবার তৈরি হয়েছে। 1,500 টাকা ভাতা ধরে নিলাম কোনো কোনো বেকারের খুবই প্রয়োজন, ওইটা হলেই হয়তো বা কিছুটা মনে হবে যে কিছু হলো, কিন্তু 1,500 টাকাটা পার ডে 50 টাকা পড়ে। 50 টাকা, 50 টাকা কি হয়? 50 টাকা। কিন্তু আপনার যারা গ্রামাঞ্চল থেকে উঠে যাচ্ছে, একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে যারা কলেজে যাচ্ছে বা কোনো ইনস্টিটিউশনে যাচ্ছে, তাদের কাছে এই 1,500 টাকাটা আমার মনে হচ্ছে যতটা যে একটা গুরুত্ব বহন করছে, কিন্তু শহরাঞ্চলের মানুষের তো খুব একটা এফেক্ট করবে না এই টাকাটা। বেকার ভাতাটা আমাদের লজ্জায় মাথা হেট করে দেয়। খবর আছে কদিন আগে মেডিকেল কলেজে কয়েকটা সুইপার নেবে, সুইপার পরিষ্কার করার জন্য। পোস্ট ছিল মাত্র কয়েকটা, সেখানে 22,000 দরখাস্ত পড়েছিল। শুনলে অবাক হবেন। তার মধ্যে মাস্টার্স, MA পাস সুইপারের জন্য দরখাস্ত করেছিল 500-র বেশি। শুনলে অবাক হবেন। PhD করা 2 জন দরখাস্ত করেছিল, সুইপারের চাকরি পেতে চাইছে। কলঙ্ক, আমাদের রাজ্যের কলঙ্ক এরকমের একটা সরকার। না শুধু ওখানে যে অ্যাপ্লাই করেছে সুইপারের জন্য তা তো নয়, বেকার ভাতা আরো অনেক জায়গায় করে হবে। তারা বেকার ভাতা, মানে একজন PhD করা ডক্টরের বেকার ভাতার লাইনে 1,500 টাকা দেওয়া, চোখে দেখেছি সেটা। কতটা নির্লজ্জ হলে এটা হয়। এরা এইসব কথাগুলো যে বলছে কি না, আমি যার জন্য বলি, একটা বাংলা ভাষায় প্রবাদ আছে, যার 1 কান কাটা সে গাঁয়ের বাইরে দিয়ে হাঁটে, যার 2 কান কাটা সে মাঝ রাস্তা দিয়ে হাঁটে। কিন্তু কেন সেটা? ওরা মাঝ রাস্তা দিয়ে হাঁটছে 2 কান কাটা আছে বলে। নির্লজ্জের একটা শেষ পর্যায়ে ওরা পৌঁছে গেছে। আচ্ছা জোহরবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে যে সারা পশ্চিমবঙ্গ রাজ্য ফেটে উঠেছিল, সেটা হচ্ছে আরজিকর কাণ্ড। কিন্তু সেই আরজিকর কাণ্ডের একটা টাইটেলও হয়েছিল অভয়া। সেই অভয়ার মা আজকে কোনো এক জায়গাতে বলছেন যে আজকে বামফ্রন্ট এটাকে নিয়ে রাজনীতি করছে। নারী সুরক্ষার বিষয়ে আপনাদের কী পরিকল্পনা রয়েছে? মানে নারী সুরক্ষার দিক থেকে আপনারা কীরকমভাবে ভাবছেন, মানে সামগ্রিকভাবে পুরো বামফ্রন্ট? যিনি বলছেন, মা হয়ে বলছেন, উনি যদিও বিজেপির প্রার্থী হয়েছেন, সবাই এটা জানে, প্রার্থী হয়েছেন। যাদের নামে দোষারোপটা করলে
তার মায়ের মা হয়ে এটা কি জানেন যে শুধু বামপন্থীরা এই মিছিলে রাত জাগেনি, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল, রাত জেগেছিল। সে কোন দলের আর কোন মতের, কোন ধর্মের, কোন বর্ণের, সব কিছুর ঊর্ধ্বে রাত জাগলো। তাদেরকে বলছে বামপন্থীরা রাজনীতি করবার চেষ্টা করেছেন। তার মানে হাজারো হাজারো নয়, লাখো লাখো মানুষকে তিনি অপমান করলেন। আর এই মানসিকতা আছে বলে তিনি ওই মানসিকতার দলের একটা প্রার্থী হয়েছে। আরজিকরের ঘটনায় আমাদের যুবনেত্রী তখন মীনাক্ষীর নেতৃত্বে যদি ওই গাড়িটাকে না থামানো হতো, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। মানুষের যখন সামনে আসলো, লাখো লাখো মানুষ রাস্তায় নামলো, রাত জাগলো বিচারের জন্য, বিচারের আশায়। দুর্ভাগ্যের হলেও ওর মা যখন বলছে যে বামপন্থীরা এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, সাধারণ মানুষের তো জিজ্ঞাসা থাকবেই তার মা নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত হননি তো। এই কথাটার মানেই হচ্ছে তিনি নোংরা রাজনীতিতে নাম লেখালেন বলে অন্যদেরকে বলছেন যে এটাকে নিয়ে রাজনীতি করা হয়েছে। উনি যদি সত্যি সত্যি তার শহীদ শব্দটাই বলি, শহীদ হয়ে যাওয়া তার মেয়ে, ধর্ষিতা মেয়ে, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া তার মেয়ের শরীর, কোথায় বিচার চাইবে? দুই হাত তুলে বিধাতার কাছে বলবে আমাকে বিচার দাও, আমাকে বিচার দাও। একটা কবিতার লাইন আছে, মৃদুল দাশগুপ্তের একটা কবিতা, ক্রন্দনরতা জননীর পাশে। সেই কবিতার লাইন যদি আমাদের মনে হয়, আমরা কার কাছে দাঁড়াবো? সেখানে বুলি বললেন যে এটা নিয়ে রাজনীতি করা হয়েছিল। যদি মানুষ যদি প্রশ্ন করে যে আপনি মেয়ের লাশকে সামনে রেখে আজ আপনি নোংরা রাজনীতি করছেন বলে এরকম মন্তব্য করছেন, ওনার কেমন লাগবে? ওর মেয়ের সাথে, ওর মেয়ের ব্যাপারে যারা সামনের সারিতে নেতৃত্ব দিল তার বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন। এটা কত বড় নোংরা রাজনীতি হলে এটা হয়, কত টাকার বিনিময়ে বিক্রি হলে হয়। দুর্বৃত্তায়ন শব্দটা যে আসে, রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন এসছে এই মানসিকতার কিছু মানুষের জন্য। আমি মায়ের কাছে অনুরোধ করব, যা বলেছেন আর কারোর উস্কানিতে পড়ে আর অন্য রকমের মন্তব্য করতে যাবেন না। ক্ষমা করবে না আপনার মেয়ের আত্মা, ক্ষমা করবে না। আপনার মেয়ে যেখানে আছে শান্তিতে থাকুক, কিন্তু নিজের মেয়েকে নিয়ে এই নোংরা রাজনীতি আপনি করতে পারছেন? আমার জিজ্ঞাসা থাকলো। মানে সেই যে ঘটনা, সেই ঘটনা আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু রাস্তায় নেমেছিলেন। আজও আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে সেই ঘটনার চিত্র যখন চোখের সামনে ভাসছে। এবার জোরবাবু, আমি চলে আসছি। আপনি তো 48 বিধানসভার বামফ্রন্টের মনোনীত প্রার্থী। আপনি যদি যেতেন তাহলে রতুয়ার মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এবং রতুয়ার মানুষের মেজর একটা প্রবলেম, গঙ্গা বিলাইমারি মহানন্দা টোলার মানুষের একেবারে আত্মার যেটা সাথে সংযুক্ত হয়ে গেছে, নদী ভাঙন, সেই মানুষগুলোর জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে বা কি ভাবনা চিন্তা রয়েছে? আজকে আপনার মুখোমুখি হব এটা আমার প্রস্তুতি ছিল না। হ্যাঁ, একদম। না হলে আমি একটা লিখিত ইশতেহার আপনার হাতে দিতাম। আমাদের নিয়ম অনুযায়ী আমি সেই লিখিত ইশতেহারটা দেখেছি। আপনার রাজ্য বামফ্রন্ট একটা ইশতেহার প্রকাশ করে, আপনাদের এজেন্ডা কি আছে সেটা দেখেছি। হ্যাঁ। প্রতিটি বিধানসভা এলাকায় প্রার্থীরা নিজের নিজের এজেন্ডা দিয়েছে। আমাদের রতুয়া বিধানসভার যদি ইশতেহারটা দেখেন, এজেন্ডাটা যদি দেখেন,
1 2 3 4 করে আমরা সাজিয়ে দিয়েছি। সেখানে উল্লেখ আছে। উল্লেখ আছে। হ্যাঁ। 1 নম্বরে আমরা যেটা ভাবছি, নির্বাচিত হলে মানুষের আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা, শুভকামনায় যদি আমি নির্বাচিত হয়, তাহলে শামসি রেলগেটে ওভারব্রিজের জন্য যেখানে যেখানে তদবির করা, যেভাবে আনা, নাগরিক কমিটিকে সাথে নিয়ে সে ওভারব্রিজ হোক বা আন্ডারগ্রাউন্ড হোক কিছু একটা করা। 1 2 নম্বর ইশতেহারে আমরা রেখেছি মালদা জেলার বিস্তীর্ণ এলাকার সাথে আমাদের রতুয়া বিধানসভা এলাকার 2টো গ্রাম পঞ্চায়েত, মহানন্দাটোলা এবং বিলাইমারি। আপনাদের কাছে খবর অবশ্যই হবে, আপনারা যেহেতু এর সাথে যুক্ত আছেন, গত 4 বছরে 8টা বুথ একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে। বেশ কিছু প্রাইমারি স্কুলও চলে গেছে, জঞ্জালুটালা প্রাইমারি স্কুল, এবার আপনার জিতুতলা গেল। কিছু বুথ এইবারও দেখবেন বাঁধের উপরে কোনোভাবে ঘিরে কোনোভাবে ভোট নেওয়া হবে। এই 8টা বুথের মানুষ কোথায় গেল নিঃস্ব হয়ে? ওরা কোথায় বাড়ি করলো? তাদের পুনর্বাসন হলো কিনা? তাদের বাড়িঘর হবে কিনা? এইসব রথী মহারথীরা যারা চালাচ্ছে, বাংলা আবাস যোজনায় হোক যাই হোক, আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি যে এই নিঃস্ব মানুষদের অন্তত বাড়ি করার জন্য আবাস যোজনার নাম পুনর্বাসনের জন্য। হাইরে রাজনীতি, একটা কথা আছে, এ বলে আমায় দেয়, ও বলে আমায়। বিজেপিরা বলছে যে আমরা দিচ্ছি অথচ রাজ্য সরকার করছে না, আর এরা বলছে এটা কেন্দ্র দিচ্ছে না বলে আমরা করতে পারছি না। এ ওকে ভুগছে সাধারণ দেখাচ্ছে, ভুগছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ তৈরি আছে বলে কিছুক্ষণ আগে প্রথম যে প্রশ্ন করেছিলেন কিভাবে সাড়া পাচ্ছে, সাড়া পাওয়ার এটাও একটা জায়গা। ইশতেহারে যার জন্য রেখেছি, মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাহলে পুনর্বাসনের জন্য যত দূর আগাতে হয়, যেখানে পৌঁছাতে হয় সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য যা যা তদবির করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সব কিছুই করব। শুধু ওই ভূমিপুত্র বলে এই বিশেষণগুলোর নামের আগে না বসানোই ভালো। ঠিক। আচ্ছা জোহরবাবু, আপনি তো বহু বছর শিক্ষকতা পেশার সাথে ছিলেন, এখন অবসর নিয়েছেন। বর্তমানে আমাদের রতুয়া বিধানসভার যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে পরিণতি, এই পরিণতি নিয়ে আপনি কি ভাবছেন? শিক্ষার যে দশা, কিছুদিন আগে বলতে আমি নির্দিষ্ট করেই বলছি, 2001 সালে আমাদের নেতা কমরেড শৈলেন সরকার রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন এবং মন্ত্রীও হয়েছিলেন। সেই সময় একটা পুস্তিকা বেরিয়েছিল, সেই পুস্তিকায় আমার একটা আর্টিকেল ছিল শিক্ষার উপরেই। আমাদের রতুয়া 1 নম্বর ব্লক এলাকায় কতটা হাই স্কুল আছে, কতটা জুনিয়র হাই স্কুল আছে, আমি টোটাল এই বিষয়টা পরিসংখ্যান তুলেছি। আপনাদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। 77 সালের আগের স্কুলের সংখ্যা, এটা আপনারা শুধু বিচার করে আপনারা জেনে নেবেন। আর 77 থেকে 2011-র মধ্যে স্কুলের সংখ্যা, এই স্কুলগুলোর উন্নীতকরণ, তার মানে জুনিয়র হাই স্কুলকে হাই স্কুলকে উচ্চ মাধ্যমিক, এটা আপনারা মিলিয়ে নেবেন। আর সর্বশেষ যে কথাটা বলছি, 2011 সালের পর পরিবর্তনের নামে যে সরকার এসেছিল রতুয়া ব্লকে বা রতুয়া বিধানসভা এলাকায়, একটা স্কুলের নাম বলতে পারবে যে এটা নতুন স্কুল আমরা করেছি? একটা স্কুল বলতে পারবে যে এই স্কুলকে হাই স্কুলকে আমরা উচ্চ মাধ্যমিক করেছি? তাহলে শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় আছে বুঝে নিতে পারেন। 11 থেকে এই 26 আমাদের বিধায়ক বা যিনি বিধায়ক আছেন, উনি তো আবার এই দিক আর ওদিক, এই ডাল থেকে ওই ডাল থেকে, মানে কি যেন একটা আছে আর কি পরে, আর কি আমি নামটা বলবো না। তো এইসব করার লোক, জোট প্রার্থী হিসেবে আমরাও 2016-তে জিতিয়েছিলাম। কিন্তু ওই লাল ভুকভুকিওয়ালা একটা গাড়ি পাবেন বলে মন্ত্রী হওয়ার লোভে তিনি গেলেন, সঠিক জবাবটাও পেলেন, তাকে করেননি। তো বলছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান যে স্কুলে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। বরঞ্চ এখন উল্টো প্রশ্ন করার খুব ইচ্ছে করে আপনাদের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিতে চাই
উনি কি খবর রেখেছেন যে স্কুলে ছাত্র সংখ্যা না থাকার জন্য কটা স্কুল বন্ধ হয়েছে প্রাইমারি? এইটা উনি অন্তত খোঁজ করে দয়া করে উনি বলবেন তাঁর জমানায় কটা স্কুল বন্ধ হয়ে গেল। উনি কি এই খবরটা রাখেন? আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম বলে খুব কষ্ট হচ্ছে এই কথাটা বলতে। আমি যে স্কুলে শিক্ষকতা করতাম সেই মথুরাপুর বিএসএস, কোনো এক সময় সেই স্কুলের ছাত্র সংখ্যা ৩,২০০-রও বেশি ছিল, ৩২০০ সামথিং। এখন সেই স্কুলের ছাত্র সংখ্যা কমে ১৭০০-তে এসে নেমেছে। তাহলে প্রতিদিন প্রতি বছর যে ছাত্র সংখ্যা কমছে, কারণটা জানেন? এই রাজ্যে কাজ না পাওয়ার জন্য বাবার হাত ধরে হোক, কাকার হাত ধরে হোক, পাড়ার কোনো দাদার হাত ধরে হোক, আজকে আমাদের রাজ্য ছেড়ে পাড়ি দিচ্ছে অন্য রাজ্যে, পরিযায়ী শ্রমিকে পরিণত হচ্ছে। 9-10-এর ছাত্ররা, ছাত্র সংখ্যা কমছে। অধিকাংশ স্কুলের দিকে তাকাবেন, ছাত্রের তুলনায় ছাত্রী বেশি, কারণ ছাত্ররা কাজ করার জন্য বাইরে গেছে। এইসব জায়গায় উনাদের হেলদোল নেই। আর এইসব হেলদোল নেই বলে এইসব প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, যার জন্যে মানুষকে বিভ্রান্ত করবার জন্য 2021টা যেভাবে বৈতরণী পার হয়েছিলেন এনআরসির ইস্যুতে, এইবারকার ইলেকশনের আগে এসআইআরটা তারা এনেছিলেন। কারণ হিটলারই মানসিকতা। হিটলার হামেশাই একটা কথা বলতেন, মানুষকে যদি বিপদে রাখা যায় তাহলে মানুষ নিজে বাঁচতে ব্যস্ত থাকবে, আশপাশে কি ঘটতে কোনো প্রশ্ন তার মনে আসবে না। কোথায় চুরি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, নিজের আশ্রয় খুঁজবে। এখন এই সরকার, এই দল আসলে মানুষের মগজ চুরি করতে চাইছে, যাতে মানুষ কোনো প্রশ্ন তুলতে না পারে। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। সব ঘটনার জিস্ট মানুষের মগজ চুরি করতে চাইছে, মগজ, যাতে প্রশ্ন করতে না পারে, আসল জায়গায় যেতে না পারে। যার জন্য কোন মন্ত্রীর বাড়িতে কত কোটি টাকা পাওয়া যাচ্ছে, তার বান্ধবীর বাড়িতে কত কোটি টাকা পাওয়া যাচ্ছে, মিডিয়ার দৌলতে মানুষ সব জেনেছে। এইসব যাতে মানুষ ভুলে যায়, মানুষ শুধু এসআইআর আমি থাকবো কিনা এই আতঙ্ক সৃষ্টি করে, ভয়, আতঙ্ক এইসবের মধ্য দিয়ে এসব আনা। এসআইআরের নাম করে তারা এটা করতে চাইছে, যে মানুষকে বেকায়দায় ফেলছেন। এই মানুষদেরকে একটা সময় এই সরকার বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় দুধেল গাই বলেছিলেন। দুধেল গাই, অন্য কিছু না। গাই কথাটা গাভী থেকে যদি এসে থাকে, তার মানে একটা সম্প্রদায়কে জন্তুর সাথে তুলনা করলেন। একটা সময় মাস্টার মশাইদেরকে ঘেউ ঘেউ শব্দ দিয়ে বুঝিয়ে দিলেন ওরা কুকুর। ওই জন্য বলছি আমাদের মগজ চুরি করতে চাইছে। সঠিক জবাব দেওয়ার জন্য মানুষ যখন প্রস্তুত, তখন এসআইআর ইস্যুটা আসা। এসআইআর একটা মানে ম্যানমেড ক্রিয়েট করা বলছেন। ইয়েস, এই তো আসল জায়গায় আপনারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এটা হচ্ছে তৈরি করা নাটক। কিন্তু স্ক্রিপ্টটা বড় কাঁচা হয়ে গেল। যিনি লিখলেন যে এই নাটকে উনি বৈতরণী পার করবেন, খুব কাঁচা হয়ে গেছে। যার জন্য আমরা মানুষের কাছে বলছি, যাদের নাম নেই, ওই যে কোনো মানুষের একজনের নাম পরিবারে যদি থাকে, একজনের নাম যদি পরিবারে থাকে, তাহলে বাকিদের নাম ভোটার লিস্টে উঠবেই। এটা যে আমাদের কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যত আছে, অ্যাডভোকেট থেকে শুরু করে তারা প্রস্তুত নিচ্ছেন। মানুষকে আতঙ্কিত হতে আমরা অনুরোধ করব, আতঙ্কিত যেন না হয়, যাতে আতঙ্কিত যাতে না হয়। কষ্ট হচ্ছে আমাদেরও, প্রার্থী হিসেবে একটু বেশি কষ্ট পাচ্ছি। কারোর মুরদ নেই যে আপনাদেরকে বিদেশি চিহ্নিত করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ওটা ওদের ভেতরের সেটিং তো সেই দিনই হয়ে গেছিল পরিষ্কার। কেন এখনো এই গ্রামে গঞ্জে যারা বিজেপি করছেন, তারা কেন তৃণমূলের বিরোধিতা করছেন আমি বুঝতে পারছি না। বা যারা তৃণমূল করছেন, বিজেপির বিরোধিতার নাটক করছেন, কেন করছেন বুঝতে পারছি না। আমি ছোট্ট ঘটনা একটু মনে করিয়ে দিই। এর আগের বিধানসভা নির্বাচনে আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন।
গোটার দেশে 22টা জায়গায় উপনির্বাচন হওয়ার কথা। হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে করোনা পিরিয়ডে কোথাও নির্বাচন হবে না। না। কিন্তু একমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের নির্দেশ দিলেন যে 6 মাসের মধ্যে উনি যাতে ওই কম্পার্টমেন্টাল পাওয়া একজন মুখ্যমন্ত্রী যাতে পাস করে নিয়ে কম্পার্টমেন্টালে পাস করে যাতে মুখ্যমন্ত্রী। তাহলে বিজেপিরা যদি এতই যদি মমতা ব্যানার্জির বা তৃণমূলের বিরোধী যদি হয়, তাহলে গোটা দেশের যখন নির্বাচন বন্ধ ছিল তাহলে ভবানীপুরে নাও করতে পারতো। তাহলে 6 মাস পার হয়ে গেলে তাহলে অন্য চিফ মিনিস্টার হতো, তৃণমূলেরই হতো, তাহলে এই হতো না। মানে এই যে বিষয়গুলো, তার মানে এরা মনে প্রাণে চায় যে মমতা মুখ্যমন্ত্রী থাকে বিজেপিরা। তাই বিজেপি বন্ধুদের কাছেও বলবো, গ্রামে গঞ্জে আপনাদেরকে বিভেদের রাজনীতির যে শিকার করে ফেলেছে, আপনারা সেখান থেকে কেটে আসুন। উপরে ওদের সেটিং আছে, সেটিং না থাকলে ওই পিসি ভাইপো এরা এইসবে থাকতো না। আচ্ছা জোহর আলম সাহেব, রোত্তাতে তো হেভিওয়েট বেশ কিছু প্রার্থী রয়েছে, এদিকে তো আপনার সমর মুখার্জি আছে, আর একদিকে মানিকচক বিধানসভায় যিনি ছিলেন গততে, ওনাকে এবার আমরা দেখতে পাচ্ছি রতুয়া বিধানসভায়, মাননীয় মোত্তাকিন আলম সাহেব। ওনার যে নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ঝড় তুলেছেন উনি, দেখতে পাওয়া যাচ্ছে যেটা। তো এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে, যে ওনার সাথে কি ডিরেক্ট আপনার হবে না সমর মুখার্জির সাথে হচ্ছে আপনার, না কোন দিকে যাচ্ছে অ্যাঙ্গেলটা? ব্যক্তিগতভাবে আমি যে পেশার সঙ্গে যুক্ত ছিলাম, আমি কখনোই কোনো প্রার্থী সম্বন্ধে কোনো রকমের কুরুচিকর কোনো শব্দ প্রয়োগ করতে চাই না। এটা শুনে মোত্তাকিন সাহেব মানিকচক বিধানসভার বিধায়ক হয়েছিলেন, আপনার খেয়াল থাকতে পারে 2016 সালে। হ্যাঁ, 2016 সালে বাম এবং কংগ্রেসের জোট হয়েছিল এবং তাকে আমরা মানিকচকে জিতিয়েছিলাম। বিধায়ক হওয়ার পর আমরা অন্তত বামফ্রন্টের লোকজন, আমাদের যেহেতু জোটের বিধায়ক, আমরা তো আশা করতেই পারি যে বিধায়ক হিসেবে যাতে আমাদেরও কিছু পরামর্শ, আমাদের কিছুর সাথে আলোচনা করে নিয়েই, মানে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বলছেন, নির্বাচিত হওয়ার পর আচ্ছা বিধায়ক হয়ে গেলেন, তারপরেও বামফ্রন্টের কোনো নেতার সঙ্গে তিনি যোগাযোগ রাখেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি হয়তো বামফ্রন্টের তরফ থেকে বানিয়ে এই কথা বলতে পারি। মানিকচক বিধানসভা এলাকার চারজন অঞ্চল প্রেসিডেন্ট, তাদের সাথে কথা বলে আমি যা জেনেছি, অঞ্চল প্রেসিডেন্টদের সাথেও তিনি যোগাযোগ রাখেননি। তার মানে এককভাবে বিধায়ক আফটার বিধায়ক যারা জেতালেন তাকে, তাদের সঙ্গে যোগাযোগ রাখলেন না। তার মানে যাদের ঘাড়ে বন্দুক রেখে তিনি জয়লাভ করলেন, তাদের সঙ্গেও যোগাযোগ করেন, যার ফলস্বরূপ উনার যত হাত লম্বা আছে, তিনি তো মানিকচকে আবার ভোটে দাঁড়াতে পারতেন, কারণ তিনি জানেন মানিকচকে দাঁড়ালে ওখানকার কংগ্রেস, ওখানকার এবার তো জোট হয়নি বলে শুধু কংগ্রেস তাকে গ্রহণ করবে না। এই ভয় বা ভীতি তার ভিতরে কাজ করছিল বলে তিনি নতুন কোনো বিধানসভা খুঁজলেন, যাতে এই এলাকায় নতুন বাসা বাঁধার জন্য এসছেন আপনার পরিযায়ী হিসেবে। মাফ করবেন, আমি পরিযায়ী শব্দটা ব্যবহার করে ফেললাম, যে কেউ দাঁড়াতে পারে, কিন্তু এখানে যারা কংগ্রেসী বন্ধু আছেন, দীর্ঘদিন তো আমরা জোট করে লড়াই করেছি, তাদের কাছেও অনুরোধ করব, আপনাদের যিনি প্রার্থী হয়েছেন জেতানোর যদি চেষ্টা করেন, যদি জিতিয়েও যদি দেন, আপনারা কোনো রকমের তার কাছ থেকে যেটা পাওয়া উচিত সাহায্য, পাশে দাঁড়ানোর লোক পাওয়া হিসেবে পাশে আদৌ দাঁড়াবেন না। উনি যে মানসিকতা নিয়ে ভোটে লড়েন ঠিক সেইভাবেই চলে যাবেন, যার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি তৃণমূল এবং বিজেপিকে ঠেকানোর জন্য, তৃণমূলকে তাড়ানোর জন্য, বিজেপিকে ঠেকানোর জন্য গ্রাম স্তরেও একটা
অলিখিত জোট হোক, কংগ্রেসি বন্ধুদেরকেও আমি আবেদন জানাবো, এই রকমের প্রার্থীর কাছ থেকে আপনারা বিরত হন, আমাকে সর্বতভাবে সাহায্য করুন, সমর্থন করুন। তো এখানে কি বিজেপির কোনো ফ্যাক্টর আসতে পারে, মানে অভিষেক সিংহানিয়া সাহেবের? উনি তো দীর্ঘদিন ধরে বিজেপির একজন অ্যাক্টিভ কর্মকর্তা হয়ে রয়েছেন। আপনি সময় সময় স্বপ্ন দেখেন কিনা জানি না। স্বপ্নে, হ্যাঁ, স্বপ্নে তো সবাই দেখে, আমি দেখি, আপনিও দেখেন। না, আমি অন্য স্বপ্নের কথা আচ্ছা, বলছি। আচ্ছা। কখনো কখনো স্বপ্নে 1 কেজি চালে 1 কেজি ঘি দিয়েও পোলাও রান্না করা যায়। হ্যাঁ, উনি তো, বিজেপিরা তো ওই রকমের স্বপ্ন দেখছি যে এসআইআরে এত হাজারকে বাদ দিয়েছে, এটা এই করেছি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব ভাগ হয়ে গেলে আমরা এবার লড়াইয়ের মধ্যে থাকতে পারি। হ্যাঁ, সে গুড়ের বালি, মানে ফ্যাক্টর আসছে না। একদম যে পেছনে রাখা যাবে তা না, কিন্তু বিজেপির ওই যে কিছুক্ষণ আগে সেটিংয়ের কথা বলছিলাম, নিচু স্তরের বিজেপি কর্মীরা বুঝতে পেরেছে আমরা খামাখা আমরা নিজেদের মধ্যে ভাইচারাকে নষ্ট করছি, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করছি। আমাদের এলাকার সংস্কৃতির স্বচক্ষে দেখেছি। একজন মানুষ সাক্ষী আমরা বয়সজনিত কারণে যখন বিদায় নেয়, কবরস্থানে যাওয়ার সময় অনেকে পা মেলান, অনেক হিন্দু ভাইয়েরা শ্মশানে নিয়ে যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত শ্মশান যাত্রীরা রওনা দেয় না, অনেক মুসলমান ভাইয়েরা তাদের বাড়িতে যান। এই ছিল ভাইচারা, এই ছিল ভ্রাতৃত্ববোধ। কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভেদের রাজনীতি যারা নিয়ে এসছেন, ভাগ করো, মানুষকে ভাগ করো, এই জায়গা থেকে যারা মানুষ বুঝতে পারলো যে এইসব শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য ভাইচারা নষ্ট করা, বিভেদকে সামনে আনা, সেখান থেকে বিজেপি বহু কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে, সে আমার প্রাক্তন ছাত্র হতে পারে, এলাকার বুদ্ধিজীবী হতে পারে, শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ হতে পারে, সেখান থেকে অনেকটাই সরে এসছেন, যেটা আমার নিজেরই ভালো লাগছে। 87 মমতাজ বেগম, 91 মমতাজ বেগম, 2001 শৈলেন সরকার, 2006 শৈলেন সরকার, তার মানে 5 বার সিপিএম এর বিধায়ক এখানে হয়েছিল। এইদিকে 5 বার সমরবাবু। এবার এই যে টানা শব্দটা ব্যবহার করছে, তার মানে 5 বার মানে পর 25 বছর ধরে না, কিন্তু না গ্যাপ আছে। 82 মাঝখানে বিশাল বড় গ্যাপ, আবার 96 অন্য কারণে জিতেছিলেন, আমি কারণটা এখানে বলতে চাইছি। আচ্ছা। তারপরে গ্যাপ, পরিবর্তনের নামে এবার চলে আসলেন 2011। গোটা রাজ্যের পরিবর্তনের ধোঁয়ায় কংগ্রেস তৃণমূলের জোট, এসব নানা রকমের অঙ্কের জোটের হিসেবে তিনি জিতলেন। এককভাবে জেতার মতন জায়গায় তিনি ছিলেন না। আবার 2016 যখন হলো, তখন বাম কংগ্রেস জোট, আমাদের সঙ্গে কংগ্রেসের জোট হলো, তখন জিতলেন। আর 2021 এনআরসির কারণে জিতলেন। অন্য মানে আমি টানা শব্দটা ব্যবহার করছি যেহেতু গত 3 বছর ধরে উনি কন্টিনিউ আছেন। কন্টিনিউ বলতে একটা দলের এমএলএ হিসেবে একটা দলের এমএলএ হিসেবে উনি 2 বার আছেন। একবার এই তো বললাম 11তে কংগ্রেস তৃণমূলের জোট হিসেবে জিতলেন, এককভাবে না। 16তে বাম এবং কংগ্রেসের জোট হিসেবে জিতলেন, আপনার মনে থাকতে পারে। 2016 সালে তিনি কংগ্রেসের জোটের কারণে তিনি আসনটা পেলেন। কংগ্রেসের অনেক বড় বড় নেতাকে তিনি নামাতে পারেননি মাঠে, বামপন্থীরা ছিল বলে তিনি জিতেছিলেন, না তো সেই বছরই তিনি চলে যেতেন কোন জায়গায়। আমি কতটা কঠিন মনে হচ্ছে আপনার এবার 2021-এর পরে এবার 2026 মানুষ হতাশ। কি কারণে হতাশ মানুষ? ওনাদের মুখের ভাষাটাই বলছেন গোটা রাজ্য নাকি উন্নয়নের জোয়ারে ভেসে আছে। তাহলে আমাদের রতুয়া বিধানসভা কোন উন্নয়ন?
কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন শিক্ষার সংক্রান্ত, বলেছি শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তার অবদান। এবার স্বাস্থ্যের দিকে যদি তাকান, মিডিয়ার লোকদেরকে তো এইভাবে বলতে হয়। হাত জোর করে অনুরোধ করছি আপনারা একদিন যান না রতুয়া হাসপাতালে, অনেক রোগীকে দেখবেন গাছতলায় স্যালাইন চালানো হচ্ছে। ঘন্টাখানেক যদি ওখানে দাঁড়িয়ে আপনার একটা ভিডিও কিছুদিন আগে আমি দেখলাম, যে আপনি পোস্ট করেছেন, ছোট ছোট স্লিপের টুকরো, কাগজের টুকরোই ডাক্তাররা লিখছে যে অমুক জিনিসটা নিয়ে আসেন। তার মানে স্বাস্থ্য বিভাগ কতটাই নড়বড়ে যে স্যালাইন থেকে শুরু করে নিয়ে ওষুধ পর্যন্ত বাইরে থেকে কিনতে বলছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। এবার যোগাযোগ ব্যবস্থা যদি দেখেন, শৈলেন সরকার 2008 সালে মন্ত্রী থাকাকালে ভাদো আর দেবীপুরের সংযোগস্থলে একটা ব্রিজ করেছিলেন। হ্যাঁ, ব্রিজটা হয়েও আছে 2008, হরিণকোলের ভেতর, যেটা হরিণকোলের ভেতর দিয়ে রাস্তাটা যোগাযোগ হতো। ঠুটিয়া ব্রিজ, ঠুটিয়া ব্রিজ। ব্রিজ আছে, দুই দিকে রাস্তার সংযোগস্থল নাই। তাহলে বিধায়কের কাজ কি? সেটা করতে পারতেন। রতুয়া বিধানসভা এলাকায় লকড়িগোলাতে গিয়ে এখনো বাঁশের সাঁকো দিয়ে লকড়িগোলা উন্নয়ন। যান আড়াইডাঙ্গা অঞ্চলের পীরপুর যাওয়ার রাস্তার মানুষ, অত মানুষ প্রতিদিন হাঁটা করছে বাঁশের সাঁকো দিয়ে। আপনারা তো জানেন কাহালা রতুয়ার যে সংযোগস্থল, হাজার হাজার মানুষ যাচ্ছে প্রতি বছর বন্যার সময়। মণিপুরের কাছে ওইটা ভেঙে যাচ্ছে। করতে পারেন না একটা ব্রিজ? নাই বা হোক, ক্যানেলগুলো দিয়েও তো করতে পারেন, কই করেননি তো। তাহলে রাস্তা ওনার মনে নেই? দেবীপুরের বাণীকান্ত টোলাতে মানুষেরা ওকে আটকে দিয়েছিল। তখন মুখের ভাষা, একজন বিধায়কের মুখের ভাষা, যেভাবে যে শব্দগুলো ব্যবহার করলেন ওই গ্রামের মানুষদের, তাহলে গ্রামের মানুষদের রাস্তা চাওয়াটা অপরাধ। তাহলে বিধায়ক হিসেবে ব্যর্থ না হলে তার মাথা গরম হবেন না? আসলে আমি ওইসব কিছু ভাবি না। পুরাণের একটা কথা আছে, 70 বছর 7 মাস 7 দিন হয়ে গেলে অনেক সময় অনেক মানুষ ভুল বকার ঝোঁকটা চলে আসে। ওনার বয়স 70 বছর অনেক আগে পার হয়েছে, তো সেটাকে পুরাণের ভাষায় যেটাকে বলা হয় ভীমরাত্রি থেকে ভীমরতি শব্দটা এসছে। আমি কাহিনীটা বলে বড় করছি না। ভীমরাত্রি, এই ভীমরাত্রি থেকে ভীমরতিটা শব্দটা এসছে। ওনার ভীমরতি ধরেছে বলে কখনো কখনো মাথা গরম করছেন। কদিন আগে শামসিতে একজন সাংবাদিককে মারতে উঠে গেলেন, এটা ভাইরালও হলো। কখনো কখনো দেখা যাচ্ছে তার দলের লোককে, তার দলের নেতাকেই ওয়াকফ বিলের সময় মিছিল করার সময় যে ভাষায় গাল দিয়ে কথা বলছেন, ভাইরাল হয়েছে। আমি অত সম্মানীয় ব্যক্তি সম্বন্ধে আমি খারাপ কথা বলতে চাই না। ওনার দীর্ঘায়ু কামনা করি। অন্তত ভুল বকা থেকে বিরত থাকলে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আজকের এই যে নিরপেক্ষ আলোচনা এতটুকুই। আমার এই আজহার টক্সের পক্ষ থেকে বিশেষ করে জোহর আলম সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাকে। উনি এত ব্যস্ততার মাঝেও আমার এই আজহার টক্সে উনি সময় দিয়েছেন, তার জন্য স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। আপনার যে নির্বাচনী প্রচার, আপনার যে নির্বাচনের যা পন্থা, যা এজেন্ডা রয়েছে, আপনাদের সেটা সার্থক হোক, এটুকুই কামনা করছি। আজকের এই নিরপেক্ষ আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান। রতুয়া বিধানসভা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কোন প্রার্থী বা কোন পার্টি এখান থেকে বিজয়ী হিসেবে হতে পারে, আপনারা অবশ্যই কমেন্টসে জানান। আবারও দেখা হবে এর পরের কোনো পলিটিক্যাল যিনি প্রার্থী রয়েছেন, মনোনীত প্রার্থী, ওনাদের সাথে আপনাদের দেখা করাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং আশেপাশে কী হচ্ছে অবশ্যই খবর রাখবেন। জয় হিন্দ, জয় বাংলা।